চলো আজকের ক্লাস তাহলে শুরু করে দেই। আগের দিনে আমরা কি শিখেছিলাম? কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে বা বীজগণিতিক সমীকরণ কিভাবে তৈরি হয়, তারপরে হচ্ছে সাদৃশ্য টার্ম, লাইক টার্ম আর আনলাইক টার্ম এগুলো সব শিখেছিলাম। অসাদৃশ্য টার্ম কাকে বলে, পলিনোমিয়াল কাকে বলে, বহুপদী পলিনোমিয়াল, এগুলো সব আমরা শিখেছিলাম। আজকে তারই কিছু একটা প্র্যাকটিস করবো আমরা। কিছুটা প্র্যাকটিস করবো, কিছুটা সময় ধরে আমরা নতুন পড়া পড়বো। প্র্যাকটিস করবো কেমন? আমরা কিছু কোশ্চেন তোমাদের বই থেকে তুলেছি, সেই বইয়ের কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো আগে, তারপরে নতুন কিছু শিখবো। আজকের ক্লাসে আমরা শিখবো বীজগণিতিক কিভাবে যোগ করা হয়, কিভাবে বিয়োগ করা হয়, কিভাবে গুণ করা হয়, কিভাবে ভাগ করা হয়। এই চারটা অপারেশনকে আমরা আজ শিখবো। আমরা দুটো নম্বরকে তো যোগ করতে পারি ইজিতেই, দুটো নম্বরকে বিয়োগও করতে পারি, দুটো নম্বরকে ভাগও করতে পারি, দুটো নম্বরকে গুণও করতে পারি। কিন্তু আমাদের আজকে শিখবো অ্যালজেব্রার কি করে গুণ করতে হয়, কি করে ভাগ করতে হয়, এই সমস্ত জিনিস শিখবো। তার আগে আমরা আগের দিনে যা যা হয়েছিল, লাইক টার্ম, আনলাইক টার্ম, এইগুলোর একটু প্র্যাকটিস করে নিই। ঠিক আছে? আগের দিনের পড়াগুলো মনে আছে তো, না নেই? মনে আছে স্যার। চলো আমরা আগের দিনের পড়াগুলো একটু আলোচনা করি। সবাই নিজের নিজের খাতায় করার চেষ্টা করবে। তারপরে আমি যখন বলে দেব বা আমি যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দেবে, আর না হলে আমি যখন বলে দেব তখন আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। সবাই নিজের খাতা পেন নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করো। ঠিক আছে? আর আমি যখন বলে দেব তখন মিলিয়ে নেবে, বা আমি জিজ্ঞেস করলে তোমরা উত্তরটা দেবে। কি বলেছে? নিচের বীজগণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্যান্য পদগুলির সংখ্যামূলক সহগ বা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট লেখো। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বের করতে বলেছে ধ্রুবক ছাড়া, মানে যতগুলো চলরাশি আছে তাদের নিউমেরিক্যাল সহগ বের করতে বলছে। সবাই নিজের খাতা পেন বের করে নিজে নিজে আগে ট্রাই করো, তারপরে আমি বলে দেবো। সবাই প্র্যাকটিস খাতা কলম দিয়ে লিখছো তো? হয়েছে না এখনো বাকি আছে আরো? স্যার আর দুটো আছে। আচ্ছা, করে ফেলো। আমরা ধীরে ধীরে আলোচনাটা শুরু করি। প্রথমটা ছিল 2x প্লাস 3y। এখানে কয়টা পদ আছে গো? কেউ একজন? দুটো পদ আছে। একটা কি 2x একটা পদ আর 3y একটা পদ, ঠিক কি না? কারণ আমরা পদ কাকে বলেছিলাম, পদ সংখ্যা কিভাবে বের করলাম? প্লাস মাইনাস দিয়ে আলাদা করা আছে এরকম বীজগণিতিক রাশিমালাগুলোকে বলা হবে পদ। তা দেখো এখানে প্লাস দিয়ে আলাদা করা আছে, এটাকে আলাদা করা আছে, এটাকে আলাদা করা আছে। যেহেতু এটা প্লাস দিয়ে আলাদা করা আছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের পদ। এবার বলেছে ধ্রুবক ছাড়া যেহেতু আমরা পদ বের করছি এখানে,
তাহলে বলছে সংখ্যামালার সহগ। তাহলে x এর সহগ কত? x এর সহগ কত এখানে? 2 2। ভেরি গুড। x এর সহগ 2 আর y এর সহগ কত? 3 3। এইটুকুই বের করতে বলেছে, আর কিছুই নয়। তাহলে x এর সহগ 2 আর y এর সহগ আছে 3। এটা বুঝতে কারো অসুবিধা হলো? যার বুঝতে অসুবিধা হবে আচ্ছা, বলুন। ঠিকই আছে। হ্যাঁ, এর আগের দিন এগুলো হয়েছে। যার বুঝতে অসুবিধা হবে সে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। পরেরটা আছে x² প্লাস 2x প্লাস 5। এখানে কয়টা পদ আছে? কেউ একজন? এখানে 3টা পদ আছে। আর ধ্রুবক ছাড়া কটা পদ আছে? ধ্রুবক ছাড়া 2টো পদ আছে। একটা পদ কি কি? একটা x², একটা 2x। ঠিক না? দেখো এবার আমি আবার বলছি যে প্লাস মাইনাস দিয়ে আলাদা করা থাকবে এরকম বীজগণিতিক রাশিমালাকে আমরা বলবো পদ। তাহলে এটা তো প্লাস দিয়ে আলাদা করা আছে x², তাহলে এটা একটা পদ। এটা প্লাস 2x তো প্লাস দিয়ে আলাদা করা আছে, এটা একটা পদ, এটা একটা পদ। আমরা ধ্রুবক ছাড়া পদ বের করছি, তার মানে এই দুটো হচ্ছে আমাদের ধ্রুবক ছাড়া পদ। বোঝা গেছে? এবার বলো x² এর সহগ কত? 1 কিছু নেই মানে সামনে অলওয়েজ 1 প্রেজেন্ট আছে, সবসময় 1 আছে, এটা 1। আর x এর সহগ কত? এখানে x এর সহগ কত? এখানে x এর সহগ হচ্ছে 2। 2 একদম। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের সহগ বের করতে পারবো। চলো ফটাফট তাহলে আমরা বাকিগুলো একটু আলোচনা করে নেই, কারণ বাকিগুলো আমাদের মুখে মুখে হয়ে যাবে যদি আমরা জিনিসটাকে বুঝে নিতে পারি। পরেরটা কি ছিল? x প্লাস 5xy মাইনাস 7y। এখানে পদ কটা আছে? 3টা 3টা। একটা হচ্ছে x পদ, একটা 5xy পদ, একটা হচ্ছে মাইনাস 7y পদ। x এর সহগ কত? x এর সহগ 1 হচ্ছে 1। আর xy এর সহগ কত? 5 5। আর y এর সহগ কত? -7 শুধু 7 বললে কিন্তু হবে না, কারণ না এখানে পুরোটাই মিলে সহগ। তাহলে বলতে হবে -7। ঠিক আছে? এবার সিমিলার ভাবে -5 -z, -5 -z, এটার এটার কত হবে? এটার পদ সংখ্যা কত? -5 -1 আগে বলো যে পদ সংখ্যা কত ধ্রুবক ছাড়া। তাহলে স্যার ধ্রুবক 2 ছাড়া, ধ্রুবক ছাড়া যদি বলি তার মানে এটা তো ধ্রুবক, তাহলে এটা নিব না, শুধু -z নেব। -5টা তো ধ্রুবক, আর আমি এখানে লিখেছি পদ সংখ্যা ধ্রুবক ছাড়া। তার মানে কি ধ্রুবকটাকে আমি নেব না, তাহলে শুধুমাত্র -zটাই হবে এখানে পদ সংখ্যা। যদি ধ্রুবক বাদ দিয়ে দিয়েছি আমি, তাহলে -z এর কোএফিসিয়েন্ট কত হবে? সহগ কত হবে? নিশ্চয়ই -1। বুঝা গেছে? -5টাকে কেন বাদ দিলাম বুঝতে পারলে? -5টা তো ধ্রুবক, আর আমি তো এখানে বলেছি ধ্রুবক ছাড়া। যেহেতু ধ্রুবক ছাড়া বলেছি, তাহলে ধ্রুবকটাকে বাদ দিয়ে শুধু -z নিলাম বা z, আর তার কোএফিসিয়েন্ট হচ্ছে -1। আচ্ছা, এবার বলো x³ প্লাস x মাইনাস y। এখানে কয়টা পদ আছে? 3টা 3টা পদ। কি কি পদ আছে? একটা x³ একটা x, একটা মাইনাস y বা y। s³ এর সহগ কত?
x কিউবের সহগ কত? কি এক বলছো? 1। x এর সহগ কত? এক y এর সহগ কত? মাইনাস ওয়ান -1। এটা কিন্তু 1 বলবে না, এটা কিন্তু মাইনাস, কারণ এই y টা এখানে মাইনাস আকারে আছে। এটা দেখে বলতে হবে y এর সহগ হচ্ছে -1। এই জায়গাটা কিন্তু কেউই +1 বলবে না, -1ই বলবে সবাই। ঠিক আছে? এবার পরের পেজে যাই আমরা। আচ্ছা, পরের পেজে এইটাকে লিখি x/2 + 4। তাহলে x/2 + 4 এখানে কটা পদ আছে ধ্রুবক ছাড়া? ধ্রুবক ছাড়া কটা পদ আছে? একটা ধ্রুবক ছাড়া একটাই পদ আছে, কি? সেটা হচ্ছে x/2। আচ্ছা, এই ধ্রুবক ছাড়া পদ যেহেতু একটা, তাহলে এর কোএফিসিয়েন্ট কত? সংখ্যা, সংখ্যামূলক সহগ বাই টু কত? 1/2 বাকি বাকি লোকজন কি বলছে? হ্যাঁ স্যার 1/2 হ্যাঁ, 1/, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের সহগ বের করতে পারলাম। কেন এইগুলো বের করছি? কারণ আজকে যখন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে যাব, তখন আমাদের এই সহগগুলো নিয়েই কাজ করব। যোগে যোগের সময় দেখবে সহগ নিয়ে কাজ করছি, বিয়োগের সময় সহগ নিয়ে কাজ করছি, গুণের সময় সহগ নিয়ে কাজ করছি, ভাগের সময় সহগ নিয়ে কাজ করছি। তাহলে যদি সহগ নিয়ে আমরা কাজ করব, তাহলে তার আগে তো আমাদের জানতে হবে যে কোনটা সহগ বলে, এটার সহগ কি, কি কিভাবে কাজ করে। তাই আমরা আজকে প্র্যাকটিস সেটের মধ্যে সহগটাকে বের করা শিখে যাচ্ছি, চিনতে শিখে যাচ্ছি। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারব। এই যোগ বিয়োগ কিন্তু আমাদের সংখ্যার যোগ বিয়োগ নয়, এটা আমাদের বীজগণিতের যোগ বিয়োগ। চলো নেক্সট। এবার বলছে নিচের বীজগণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদের যে সমস্ত পদের সঙ্গে এক্স উৎপাদক হিসাবে আছে, মানে এক্স একটা টার্ম হিসাবে, একটা সংখ্যা হিসাবে আছে বা উৎপাদক হিসাবে আছে, সেই পদগুলি এক্স এর সহগ নির্ণয় করে। আমরা কার সহগ নির্ণয় করব? শুধুমাত্র এক্স এর সহগ নির্ণয় করব। যে যে টার্মে এক্স আছে, সেই সেই টার্মগুলো থেকে শুধুমাত্র এক্স এরই সহগটা নির্ণয় করব। চলো দেখি একটু মুখে মুখে ট্রাই করো, দেখি সবাই কেমন পাচ্ছ। স্যার আমার y5 বেরাচ্ছে y5 বেরোচ্ছে? আচ্ছা, চলো এইদিকে হচ্ছে বীজগণিতিক সংখ্যামালা। এটা হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ, যোগ যুক্ত পদ, আর হচ্ছে কি এক্স এর সহগ। দেখো এখানে বলেছে বীজগণিতিক সংখ্যামালা, তারপর হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ, আর হচ্ছে এক্স এর সহগ। এই তিনটা জিনিসে তো আমাদের বের করতে হবে। আমি তিনটা কলাম করে নিই, ঠিক আছে? তাহলে প্রথম বীজগণিতিক সংখ্যামালাটা কি ছিল? ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না? ক্লিয়ার? বলছে এক্স উৎপাদক যুক্ত পদ,
এই যে পদ দুটো এখানে কটা পদ আছে? দুটো পদ আছে। দুটো পদ মধ্যে এটা একটা পদ, এটা একটা পদ। এই পদের সঙ্গে x নেই। এই পদের সঙ্গে x নেই। তাহলে এটা নিয়ে ভাববো না এখন আপাতত। এটাও কিন্তু একটা পদ। কিন্তু এটা নিয়ে আমরা ভাববো না। কেন ভাববো না? কারণ আমাদের বলেছে x উৎপাদক যুক্ত পদ। তাহলে এখানে x উৎপাদক যুক্ত পদ আছে একটাই। সেটা হচ্ছে কি y কিউব x। শুধুমাত্র এই পদটাতেই x যুক্ত আছে, তাহলে এই পদটাকে নেবো আমরা x উৎপাদক পদ। এবার x উৎপাদক যুক্ত পদ যদি একটা হয়, তাহলে এবার বলো x এর সহগ কত? x এর সঙ্গে যে থাকবে Y cube, sir. y কিউব। ভেরি গুড। y কিউব তুলে সহগ। এখানে দেখো সংখ্যামূলক সহগ নেই, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট নেই, সংখ্যামূলক সহগ নেই। এখানেও একটা চলরাশি একটা চলরাশির সহগ হয়েছে। x তো একটা চলরাশি, x একটা চলরাশি, y ও একটা চলরাশি। তাহলে একটা চলরাশি আর একটা চলরাশির সহগ হয়েছে এখানে। বোঝা গেছে? এটা তো গেল a নম্বর। b নম্বরটা কি বলেছে? 15z স্কয়ার মাইনাস 8zx। আচ্ছা, x উৎপাদক যুক্ত সহগ কি আছে এখানে? এখানে x উৎপাদক যুক্ত সহগ কি? কোন টার্মের? -8z Minus 8z. মাইনাস 8zx। মাইনাস 8zx। এটা হচ্ছে x উৎপাদক যুক্ত সহগ। এই সংখ্যামালা পদ। এবার বলো এখান থেকে x এর সহগ কত? Sir, minus 8z. একদম মাইনাস 8z। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। সি নম্বরটা দেখো। সি নম্বরটা বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2। এখানে এক্স উৎপাদক যুক্ত পদ কটা আছে? একটা স্যার। একটা। সেটা কি পদ? -1 আগে পদটা বলো, তারপরে সহগ। মাইনাস এক্স স্যার। মাইনাস এক্স এটা হচ্ছে পদ, আর এটার সহগ কত? মাইনাস 1। ক্লিয়ার? এবার আসছে ডি নম্বরে। ডি নম্বর হচ্ছে 4 প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স। এখানে এক্স যুক্ত পদ কোনটা? এক্স যুক্ত স্যার পদ y ওয়াই এক্স। সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে কি হবে বলো দেখি? ক্লাসের মধ্যে অ্যাক্টিভনেস থাকবে, না হলে ক্লাসটা দেখবে বোর লাগবে। তো সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এইগুলো যদি আমরা চিনতে শিখে যাই, পরবর্তীকালে দেখবে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করবো, কোনো একটা সমীকরণকে সমাধান করব, বা কোনো একটা ওয়ার্ড প্রবলেম থাকবে, মানে কথা দিয়ে অনেকগুলো প্রবলেম থাকবে, এ ওর থেকে বড়, ওর থেকে ছোট, ও অত টাকা দিয়েছে, এ এত টাকা তুলে নিয়েছে, কে কত টাকা দিয়েছে। এই সমস্ত সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলোকে আমরা এই এক্স ওয়াই ধরে খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আমাদের সমীকরণ সলভ করতে জানতে হবে। সমীকরণ সলভ করার আগে আমাদেরকে যোগ বিয়োগ গুণভাগ জানতে হবে। আর যোগ বিয়োগ গুণভাগ জানার আগে আমাদের এই সংখ্যামালার উৎপাদক, তারপরে সহগ, এগুলো জানতে হবে। তাই আমরা এখন উৎপাদক সহগ শিখছি, পরবর্তীকালে যোগ বিয়োগ গুণভাগ শিখবো। এখানে বলছে এক্স উৎপাদক যুক্ত পদ, তাহলে এক্স উৎপাদক হিসেবে আছে একটা মাত্র পদ, এটা কি ওয়াই এক্স। এবার এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে ওয়াই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরেরটাতে আমরা চলে যাচ্ছি 2 প্লাস এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এই টার্মটা কি আছে? 2 প্লাস এক্স প্লাস ওয়াই এক্স। আচ্ছা, এখানে এক্স যুক্ত, এক্স উৎপাদক যুক্ত পদ কটা আছে? দুটো। একদম। এক্স উৎপাদক যুক্ত পদ আছে দুটো, একটা কি এক্স, একটা কমা হচ্ছে ওয়াই এক্স। এবার বলো এক্স এর সহগ কত? 1 স্যার। সূচক 1 প্রথম এক্স এর সহগ হচ্ছে এই টার্মটাতে, এই পদটাতে
এই পদটাতে x এর সহগ হচ্ছে 1 আর এই পদটাতে x এর সহগ কত? y y। ভেরি গুড। তাহলে এখানে দুটো পদ আছে, দুটো পদে আলাদা আলাদা সহগ। প্রথম পদটাতে x এর সহগ 1, দ্বিতীয় পদটাতে x এর সহগ হচ্ছে y। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার পরের যে টার্মটা আছে 15xy4 মাইনাস 40, এটাই ছিল, আশা করা যায় 15xy4 মাইনাস 40। হ্যাঁ, এটাই ছিল। তাহলে বলো এখানে x যুক্ত পদ কটা আছে বলো? একটা। একটা স্যার। একটা। কি সেটা? সেটা আছে 15xy4, ঠিক কি না? তাহলে হ্যাঁ। এখানে বলো x এর সহগ কত? x এর সহগ কত? 15/4 15y4 15y4 বা 15y4, একদম ভেরি গুড। তাহলে এইভাবে আমাদের সহগগুলোকে চিনতে জানতে হবে, কারণ না আমরা যোগ বিয়োগে এই সহগগুলোকে ইউজ করব। চলো, এখানে বলেছে বীজগণিতিক পদগুলির মধ্যে সাদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। যে যে পদগুলো সাদৃশ্য লাইক টার্ম সেগুলোকে আলাদা লিখবো, আর যেগুলো লাইক টার্ম নয়, আনলাইক টার্ম, অসাদৃশ্য পদ, সেই অসাদৃশ্য পদগুলোকে আমরা আলাদা জায়গায় লিখব। অসাদৃশ্য পদগুলোকে লেখার দরকার নেই, লাইক টার্ম গুলোকে যদি আমরা আলাদা করে নিই তাহলে অসাদৃশ্য পদগুলোকে এমনিতেই আলাদা হয়ে যাবে, ঠিক কি না? চলো দেখি। স্যার -6x² আর -15x²। হ্যাঁ, আমরা কি করে করবো বলো দেখি। প্রথমে আমরা এক্স এর সহগ দেখবো, এরকম করে কে কে আছে, মানে এক্স এর সঙ্গে লাইক টার্ম কারা কারা আছে সেটা দেখবো, ওয়াই এর সঙ্গে লাইক টার্ম কারা কারা আছে সেটা দেখবো, এক্স স্কোয়ারের সঙ্গে লাইক টার্ম কারা কারা আছে সেটা দেখবো, ওয়াই স্কোয়ারের সঙ্গে লাইক টার্ম কারা কারা আছে সেটা দেখবো, এক্স ওয়াই এর সঙ্গে লাইক টার্ম কারা কারা আছে সেটা দেখবো, তারপর এক্স স্কোয়ার ওয়াই এর সঙ্গে কারা কারা লাইক টার্ম আছে। এভাবে আমরা একটা একটা করে আলাদা আলাদা করে বের করব। স্যার 2x এর সাথে -5x হবে। আচ্ছা, চলো তাহলে আমাকে আগে বলো এক্স এর সঙ্গে সাদৃশ্য টার্ম কারা কারা আছে। এক্স থাকবে এরকম সাদৃশ্য টার্ম কটা আছে বলো? এক্স পদ যুক্ত, এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ, সাদৃশ্য টার্ম কটা কটা আছে বলো? একটা হচ্ছে 2x, এই দেখো 2x, 2x টার সাদৃশ্য আর কে কে আছে বলো দেখি? স্যার -5x -5x -5x, স্যার আর 3x আরটা হচ্ছে 3x, আর কেউ আছে? স্যার xy টা হবে না? না, এক্স ওয়াই এর জন্য তো আমি আলাদা ঘর নিয়েছি, কিন্তু এক্স ওয়াই তো এখানে এক্স এর সিমিলার টার্ম হচ্ছে না, কারণ না এখানে তো ভেরিয়েবল ওয়াই নেই, এখানে ওয়াই চলে আসছে। তার মানে এটা এক্স ওয়াইটা নিশ্চয়ই এর সঙ্গে সাদৃশ্য নয়, এগুলোর সঙ্গে সাদৃশ্য নয়, কারণ না এখানে তো ওয়াই নেই আর এখানে ওয়াই চলে আসছে। তাহলে সাদৃশ্য টার্ম হতে গেলে কি হতে হয়? তাদের চলরাশিগুলো সেম হতে হয়, আর চলরাশির ঘাতগুলোকে পাওয়ার গুলোকেও সেম হতে হয়। এখানে তো চলরাশি সেম হচ্ছে না। এক্স ওয়াই নিলে তো এখানে এক্স আর ওয়াই দুটো চলরাশি হচ্ছে, আর এখানে তো একটা একটা করে চলরাশি আছে শুধু এক্স। যেহেতু এখানে একটা একটা করে চলরাশি আছে, ওয়াইটা নেই, তাহলে এই এক্স ওয়াই টার্মটা এখানে হবে না। এবার বলো ওয়াই এর সঙ্গে সাদৃশ্য টার্ম কারা কারা? 18y - y 18y, -y, আর কেউ নেই? 18y, স্যার একটা শুধু y আছে 2x এর পর। হ্যাঁ শুধু একটা ওয়াই আছে, ভেরি গুড, শুধু ওয়াই আছে। তাহলে এইগুলো হচ্ছে সাদৃশ্য। এর বলো এক্স ওয়াই এক্স ওয়াই যুক্ত পদের সাদৃশ্য টার্ম কারা কারা ছিল? 12xy
মাইনাস 12 ফোর এক্স ওয়াই 12xy, এই দেখো এখানে 12xy একটা সাদৃশ্যতা আছে। স্যার থ্রি তারপরে এক্স ওয়াই আছে। তারপরে আছে মাইনাস 3x ফোর এক্স ওয়াই 3xy আছে আর মাইনাস 4xy আছে। মাইনাস 4xy আর এটা হচ্ছে 3xy, এগুলো হচ্ছে সাদৃশ্যটা। কারণ না এখানে দেখো, এখানে চলরাশি দুটো চলরাশি আছে, এখানেও দুটো চলরাশি, এখানে দুটো চলরাশি। চলরাশিগুলোর পাওয়ার গুলো সেম আছে। এখানে এক্স এর পাওয়ারে 1, ওয়াই এর পাওয়ারে 1, এখানে এক্স এর পাওয়ারে 1, ওয়াই এর পাওয়ারে 1, এখানে এক্স এর পাওয়ারে 1, ওয়াই এর পাওয়ার 1। তাহলে এই চলরাশি এবং ঘাত দুটোই সেম হতে হবে, তবেই তারা সাদৃশ্য হবে, লাইক নম্বর। আচ্ছা, এক্স স্কোয়ারের সঙ্গে সহগ কে কে আছে? মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে আছে মাইনাস 16 এক্স স্কোয়ার আর মাইনাস 15 এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স স্কোয়ার। বোঝা গেছে? এবার বলো ওয়াই স্কোয়ারের সঙ্গে কে কে সহগ আছে? স্যার 13 ওয়াই 13 স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস 2 2 ওয়াই ওয়াই স্কোয়ার। স্কোয়ার তাহলে 13 ওয়াই স্কোয়ার আর মাইনাস 2 ওয়াই স্কোয়ার। 13 ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2 ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এবার এক্স স্কোয়ার ওয়াই এর সহগ কত? 21 এক্স স্কোয়ার ওয়াই একটাই আছে স্যার। এখানে মাইনাস এক্স ওয়াই একটা ছিল না? এক্স ওয়াই এর সহগ তো মাইনাস এক্স ওয়াই ও হবে একটা। এখানে তো এক্স ওয়াই এর সঙ্গে মাইনাস এক্স ওয়াই ও একটা সহগ হবে আগের থেকে। ঠিক আছে, মিস করে গিয়েছিলাম। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই এর একটাই টার্ম আছে, সেটা হচ্ছে 21 এক্স স্কোয়ার ওয়াই। এটা কিন্তু আর কারোর সঙ্গে সিমিলার টার্ম নয় বা সাদৃশ্য লাইক টার্ম নয়। কেন? কারণ এখানে এক্স দুটো চলরাশি আছে আর প্রথম চলরাশির পাওয়ার 2, ঘাত 2, আর দ্বিতীয় চলরাশির ঘাত 1। এরকম প্রথম চলরাশির ঘাত 1 বা এক্স এর ঘাত 2 আর ওয়াই এর ঘাত 1, এরকম কোনো টার্ম কিন্তু আর নেই এখানে। যেহেতু কোনো টার্ম নেই, তাহলে এটা একটাই মাত্র পদ। একটাই পদ। তাহলে এইগুলো পদ হচ্ছে সাদৃশ্য, এইগুলো পদ এরা একটা সাদৃশ্য আলাদা গ্রুপ, এই দুটো পদ সাদৃশ্য এরা আলাদা গ্রুপ, এই দুটো পদ সাদৃশ্য এরা আলাদা গ্রুপ, এই চারটা পদ সাদৃশ্য এরা আলাদা গ্রুপ, আর এর একাই এক। বোঝা গেছে কি করে লাইক টার্ম আর আনলাইক টার্ম বের করবো? হ্যাঁ স্যার কোনো ডাউট আছে এখানে? স্যার না আচ্ছা, এবার বলো কোন পেয়ারটা বা কোন জোড়াটা, কোন জোড় পদগুলির মধ্যে কারা সাদৃশ্য পদ আর কারা সাদৃশ্য পদ নয়, সেটা বলতে হবে। প্রথমে 1 নম্বরটা, এরা সাদৃশ্য না সাদৃশ্য নয় সেটা বলো। সাদৃশ্য না স্যার। সাদৃশ্য নয়, শুধু উত্তর বললে হবে না, তার সঙ্গে কারণ বলতে হবে যে কেন নয়। বলো দেখি কেন নয়। কারণ এখানে প্রথমেরটাতে আছে 2x আর পরেরটাতে 3y, এখানে চলগুলো মিলছে না। দলগুলো মিলছে না। সাদৃশ্য হওয়ার দুটো কন্ডিশন, আমি আগে বলছি সাদৃশ্য হওয়ার সবসময় বলছি সাদৃশ্য হওয়ার দুটো কন্ডিশন, একটা হচ্ছে চলগুলো মিলতে হবে, একটা হচ্ছে চলকগুলো মিলতে হবে বা চলগুলো মিলতে হবে, আর 2 নম্বর হচ্ছে চলগুলোর কি হতে হবে, চলগুলোর পাওয়ার বা ঘাত সেম হতে হবে। তাহলে এখানে চলগুলোই মিলছে না, পাওয়ার ঘাত সেম হওয়া তো দূরের কথা। তাহলে এইটা সাদৃশ্য নয়, এটা সাদৃশ্য নয়। পরের টার্মটা কি হবে বলো দেখি। সাদৃশ্য স্যার সাদৃশ্য স্যার। হ্যাঁ, সবাই একসঙ্গে পার্টিসিপেট করার চেষ্টা করবে, তাহলে তোমার নিজেদের ক্লাসের মধ্যে
দেখবে অ্যাক্টিভনেস বাড়বে। অতএব সবাই উত্তর দেবে। সাদৃশ্য কেন? এখানেও চলরাশি এক্স, এখানেও চলরাশি এক্স, আর এদেরও চলরাশি পাওয়ার 1, এটার পাওয়ার 1 বা ঘাত 1। তাহলে এরা সাদৃশ্য। পরের টার্মটা কি সাদৃশ্য না? সাদৃশ্য না। স্যার এটা সাদৃশ্যই হবে, বাকি কারণ এখানে হ্যাঁ -1 বলো। এক্স আর 6x আছে, এই দুটো চল একই, আর এখানে ঘাত তো নাই। আর হ্যাঁ সাদৃশ্য হওয়ার জন্য দুটো কন্ডিশনই চাই। হ্যাঁ স্যার। বাকি লোক কি বলছে, এটা সাদৃশ্য না সাদৃশ্য নয়? হ্যাঁ স্যার, সাদৃশ্য। সাদৃশ্য। আচ্ছা, আমাদের নামগুলোকে আমাদের এক এক করে মনে রাখবো। আজকে ক্লাসের শেষে সবাই নামগুলো আর একবার করে বলবে, হ্যাঁ? তাই নাম ধরে ধরে জিজ্ঞেস করলে আরো সুবিধা হবে, হ্যাঁ? এটা সাদৃশ্যটা, কারণ না এটা হচ্ছে এক্স, এটাও এক্স, তাহলে চলরাশি একটাই, তাহলে এটা সাদৃশ্যটা। এবার পরেরটা বলো দেখি, সাদৃশ্য না সাদৃশ্য নয়? অসাদৃশ্য। অসাদৃশ্য। সাদৃশ্য টার্ম নয় বা অসাদৃশ্য, আনলাইক টার্ম। কেন আনলাইক টার্ম? কেন স্যার ভিন্ন চল আছে। ভিন্ন চল আছে, কারণ এখানে চলরাশি হচ্ছে এক্স আর ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই আর জেড। ওয়াই আর জেড। এখানে জেড নেই, জেড মিসিং, আর এখানে এক্স মিসিং, এক্স নাই। যেহেতু এখানকার চলরাশিগুলো আলাদা আলাদা, এখানে চলরাশি এক্স ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই জেড আলাদা আলাদা, তাই এরা সাদৃশ্য টার্ম নয়। বোঝা গেছে? পরেরটা হ্যাঁ বলো। স্যার, সদৃশ্য পরেরটা বলো। পদ হবে তারপর একটা। সাদৃশ্য না এটা। সাদৃশ্য নয় বলছো একজন, একজন বলছে হয়। ভালো না করে স্যার, দেখো। সাদৃশ্য হবে। স্যার সাদৃশ্যই হবে। সাদৃশ্যই হবে, কারণ এখানে আছে ওয়াই এক্স, এখানেও এক্স ওয়াই। আচ্ছা, ওয়াই এক্স আর এক্স ওয়াই সেম, তাই না? তাই তো আমি হ্যাঁ প্রথম স্যার। দ্বিতীয় ক্লাসে বলেছিলাম কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় নিয়ম, এক্স আর ওয়াই এক্স সেম, যোগ আর গুণের ক্ষেত্রে সেম হয়। 5 গুণ 3 আর 3 গুণ 5 ব্যাপারটা একই, কারণ এটা 15, এটাও 15। তাহলে এক্স ওয়াই থাক আর ওয়াই এক্স থাক, ব্যাপারটা তো একই, কারণ না এরা তো বিনিময় বিনিময় নিয়ম, কমিউটেটিভ প্রপার্টি। তাই তো আমি প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে এইগুলো বুঝিয়েছিলাম, এক্স ওয়াই আর ওয়াই জেড, সরি ওয়াই জেড কেন বলছি, ওয়াই এক্স, এরা সেম। কারণ না গুণ আর যোগের ক্ষেত্রে কোনটাকে আগে লিখলাম কোনটাকে পরে লিখলাম এটা ম্যাটার করে না। 5 ইন্টু 3 যা, 3 ইন্টু 5 একই। তাহলে এখানে ওয়াই এক্স আর এক্স ওয়াই এই দুটো পদ কি একই পদ, ইকুয়াল পদ। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে সাদৃশ্য। তাহলে মনে রাখতে হবে এক্স ওয়াই আর ওয়াই এক্স এটা কিন্তু সিমিলার, কারণ এটা গুণ হচ্ছে কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করে, বিনিময়কে, বিনিময় নিয়ম ফলো করে। পরেরটা দেখো, এফ নাম্বার। স্যার পরটা সাদৃশ্য হবে না, স্যার, কারণ অসাদৃশ্য হবে সাদৃশ্য স্যার। না। খাচ্ছে না। ঘাত মিল পরেরটা খাচ্ছে না স্যার। ঘাত মিল। চলরাশি সেম আছে, এখানেও চলরাশি এক্স ওয়াই, এখানেও চলরাশি এক্স ওয়াই, কিন্তু এখানে ঘাত 1 করে আছে পাওয়ার, আর এখানে ঘাত 2 করে আছে। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা আমাদের হোল্ড করছে না, দ্বিতীয় কন্ডিশনটা আমাদের হোল্ড করছে না, ঘাতগুলো সেম হচ্ছে না। আর যেহেতু ঘাতগুলো সেম হচ্ছে না, তাই এটা আমাদের কি হবে, অসাদৃশ্য। তাহলে এই দুটোই কন্ডিশনকে আমাদের একসঙ্গে হোল্ড করতে হবে। এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে হোল্ড করে যায়, তাহলে আমাদের সেই এটা সাদৃশ্য হবে। আর যদি দুটোর মধ্যে যে কোনো একটা হোল্ড না করে, তাহলে সেটা হবে অসাদৃশ্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধীরে ধীরে দেখবে যে তোমাদের বেসটা এইভাবে ক্লিয়ার হবে, কোনটা সাদৃশ্য কোনটা অসাদৃশ্য, কি হবে না হবে। তোমরা একটু টাইম দিয়ে যাও,
দেখবে যে ৩-৪ মাস পর দেখবে যে অ্যালজেব্রাটাকে আর অন্তত ভয় লাগছে না। অ্যালজেব্রা সবকিছুই করতে পারছে। চলো। এক্স স্কোয়ার যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেই পদগুলো বের করব আর এক্স স্কোয়ারের সহগ লিখব। এক্স স্কোয়ার যুক্ত পদগুলো বের করব আর এক্স স্কোয়ার পদ যুক্ত পদগুলোর সহগ বের করব। আমাদের একটু ফাস্ট স্যার প্রথমেরটা স্যার এক্স এর এক্স স্কোয়ার সহগ যুক্ত হবে পদই মাইনাস নেই। এক্স ওয়াই স্কোয়ার আর এক্স এর সহগ হবে মাইনাস ওয়াই স্কোয়ার। না, না, আমরা যেহেতু শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগ দেখছি তাহলে আমরা অন্য কিছু আর দেখব না। আমাদের কোশ্চেনে যা চাইবে আমরা সেটুকুই করব। এখানে বলেছে বীজগণিতিক সংখ্যামালাগুলোতে যেগুলিতে এক্স স্কোয়ার পদ আছে সেগুলো বের করব আর এক্স স্কোয়ারের সহগ বের করব। অন্য কোনো কিছু কিন্তু আমরা দেখব না এখন আপাতত। তাহলে বলো প্রথম টার্মটাতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? না স্যার নেই। না, এখানে তো এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, শুধু এক্স যুক্ত পদ আছে কিন্তু এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই। তাহলে লিখবো প্রথম এ নম্বরে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই। ২ নম্বরটাতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? আচ্ছা স্যার। ২ নম্বরটাতে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6, তাহলে মাইনাস 6 এক্স স্কোয়ার যুক্ত পদ। তাহলে এবার বলো এক্স স্কোয়ারের সহগ কত? মাইনাস সিক্স। মাইনাস সিক্স। ভেরি গুড, মাইনাস 6। এবার বলো এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, কত? স্যার 3x স্কোয়ার। 3x স্কোয়ার। তাহলে এখানে 3x স্কোয়ারের x স্কোয়ারের সহগ কত? 3। 3। সবাই কি বুঝতে পারছে না? এত সাউন্ড ডাউন হয়ে যাচ্ছে কেন সবারই? তারপরে বলো এখানে ডি নম্বরে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, কি আছে? 3x স্কোয়ার ওয়াই, ঠিক না? তাহলে বলো এক্স স্কোয়ারের সহগ কত? 3y 3y। স্কোয়ার। 3y। থ্রি ওয়াই খালি 3y। শুধু 3y, ভেরি গুড। এবার বলো এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে? আচ্ছা স্যার। কি পদ? আছে। মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার। 6x স্কোয়ার y স্কোয়ার হবে। হ্যাঁ, মাইনাস 6 এক্স স্কোয়ার। আমরা যেহেতু পদটা বলছি তার মানে পুরোটাই হবে। এবার যখন আমি বলবো সহগ কোনটা এক্স স্কোয়ারের, মাইনাস কোনটা সিক্স বলবো? ওয়াই স্কোয়ার। তখন হবে মাইনাস 6 ওয়াই স্কোয়ার। ভেরি গুড। এই তো শিখে গেছো। এটুকু শিখলেই দেখবে যে পরবর্তীকালে আমরা কিছু করতে পারছি। তাহলে একটু শেখার চেষ্টা রাখতে হবে। এবার আমরা যোগ বিয়োগ শিখবো। এবার আমরা কি শিখবো? যোগ বিয়োগ কি করে করে সেগুলো শিখবো। এখানে যোগ বিয়োগ করতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সাদৃশ্য পদ আর অসাদৃশ্য পদ সম্পর্কে একদম ধারণা ক্লিয়ার থাকতে হবে। তোমাকে একটু আগে বলছিলাম যে আমরা সাদৃশ্য পদ আর অসাদৃশ্য পদ ধারণা থাকলেই তবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তাহলে এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সাদৃশ্য পদ, একটা হচ্ছে অসাদৃশ্য পদ। কি লিখলাম?
অসাদৃশ্য পদ। বলছে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা সাদৃশ্য পদের কোএফিসিয়েন্ট গুলোকে যোগ বিয়োগ করতে পারি, অসাদৃশ্য পদগুলোকে যোগ বিয়োগ করতে পারি না। অসাদৃশ্য পদগুলোকে যোগ আকারেই রেখে দিতে হবে। যেমন আগে একটা সংখ্যা নিয়ে ভাবি, 7 যোগ 3, এটাও ধ্রুবক, এটাও ত্রিভক, এটা সাদৃশ্য পদ। তাই আমরা এই দুটাকে যোগ করে দিয়ে আমরা বলতে পারবো কি 10, ঠিক না? যেটা আমরা ছোটবেলায় থেকে শিখে আসি। কিন্তু এখানে যদি বলি 7 আর এখানে যদি বলি x, তাহলে এক্সটা তো ধ্রুবক আর ওয়াইটা হচ্ছে চলরাশি, তাহলে এরা সাদৃশ্য নয়। যেহেতু এরা সাদৃশ্য নয়, তাই আমি এদেরকে যোগ করতে পারবো না। তখন আমাকে কি কি বলতে হবে, যে এটার যোগফল হচ্ছে এটাই 7 প্লাস এক্সি অথবা এক্স প্লাস 7, এটাই হচ্ছে এটার যোগফল। আলাদা করে কোনো কিছু করা যাবে না, অ্যাড করা যাবে না। কেন? কারণ না, এরা সাদৃশ্য পদ নয়। সাদৃশ্য পদকে আমরা ডিরেক্ট যোগ করতে পারি না, আমরা যোগ আকারে লিখে রাখতে হয়, যোগের আকারে আমাদের লিখে রাখতে হয়, কারণ না সাদৃশ্য পদ নয়। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা সাদৃশ্য বা অসাদৃশ্য পদ বের করব। বের করে সাদৃশ্য পদগুলোরই আমরা কোএফিসিয়েন্ট গুলোকে যোগ বিয়োগ করতে পারবো, অসাদৃশ্য পদের কোএফিসিয়েন্ট গুলোকে আমরা প্লাস আকারে লিখে রাখবো, ওইগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। এবার যদি বলি আমি 2x প্লাস 5x, তাহলে আমাদের এখানে বুঝতে হবে এই দুটোই সাদৃশ্যটা, আর যেহেতু এই দুটো সাদৃশ্যটা, তাহলে আমি এদেরকে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এই দুটোকে যোগ করলে কি হবে, দুটো এক্স আছে, এখানে 5টা এক্স আছে, টোটাল কটা এক্স হলো, 7টা এক্স হলো না, 7x। হ্যাঁ স্যার। তাহলে আমরা সাদৃশ্য টার্ম আছে বলেই আমরা যোগ করতে পারছি, সাদৃশ্য টার্ম না থাকলে আমরা কিন্তু যোগ করতে পারবো না। যেমন 3a প্লাস 4b, 3a প্লাস 4b, এখানে এরা কিন্তু সাদৃশ্য টার্ম নয়, অসাদৃশ্য টার্ম। আর অসাদৃশ্য টার্ম হওয়ার জন্য কি হবে, এইগুলোকে আমাদেরকে এইভাবেই প্লাস আকারে রেখে দিতে হবে, আলাদা করে আমরা প্লাস করতে পারবো না, যোগ করতে পারবো না। এবার যদি বলি আমি 7x মাইনাস 2x, তাহলে এটা কত হবে রেজাল্ট? 5x। 5x, তাহলে এটা সাদৃশ্য টার্ম, সাদৃশ্য টার্মে আমি যোগ বিয়োগ করতে পারবো, আর এটা সাদৃশ্য টার্মে যোগ বিয়োগ করতে গেলে কত হবে, এটা হবে 5x। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার যদি বলি আমি 5x মাইনাস 2y, তাহলে এটার বিয়োগফল কত হবে? স্যার এভাবেই ছেড়ে দিতে হবে। এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে, কারণ এরা সাদৃশ্য টার্ম নয়। সাদৃশ্য টার্ম হলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম, সাদৃশ্য টার্ম যেহেতু নয়, তাহলে আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারবো না। এবার আমাকে এটা বলো তো, 3a স্কয়ার b মাইনাস 7b স্কয়ার, এটাকে কি এটাকে কি যোগ বিয়োগ করতে পারবো? আর যোগ বিয়োগ করতে পারলে কত হবে? আর যদি না করতে পারি, কেন করতে পারবো না সেটা বলতে হবে। -4a² b হবে না? 4a²। হ্যাঁ, এরা কিন্তু সাদৃশ্য টার্মই। আগে বুঝতে হবে সাদৃশ্য টার্ম কি না। এরা কিন্তু সাদৃশ্য টার্মই। কেন? a স্কয়ার b, এখানেও b স্কয়ার, একই ব্যাপার, কেননা গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয়, কমিউটেটিভ ল হয়, তার মানে এই দুটো পদ কিন্তু সিমিলার পদ বা সাদৃশ্য পদ। লাইক টার্ম, যেহেতু এরা লাইক টার্ম, তাহলে এদের যোগ বিয়োগ করতে পারবো। তাহলে 3a স্কয়ার b থেকে 7b স্কয়ার বাদ দিলে কত হবে, বা 7a স্কয়ার b বাদ দিলে কত হবে, -4 স্কয়ার b। -4 স্কয়ার b লিখতে পারো, অথবা -4b স্কয়ারও লিখতে পারো। কেন? কারণ b স্কয়ার আর a স্কয়ার b ব্যাপারটা তো একই। কারণ গুণের ক্ষেত্রে যেটাকে আগে লেখো না কেন, যেটাকে পরে লেখো না কেন, কোনো সমস্যা নেই। 2 যোগ 6 12, আর 6 যোগ, সরি
2 গুণ 6 12 আর 6 গুণ 2 12 ব্যাপারটা তো একই। সিমিলারলি তাহলে এই দুটোকে এভাবে বিয়োগ করা যায়। ঠিক আছে? এটা লাস্টেরটা নিয়ে কোনো ডাউট আছে কারো? না স্যার। না লাস্টেরটা স্যার। বাকি সবারই ক্লিয়ার? সবাই একটু হ্যাঁ। হ্যাঁ, সবাই একটু বলবে, হ্যাঁ? তাহলে সুবিধা হবে। তাহলে যদি সিমিলার টার্ম হয় তাহলে সহগগুলোর যোগ করব। যোগ বলা থাকলে, বিয়োগ বলা থাকলে সিমিলার টার্ম হলে সহগগুলোর বিয়োগ করব। আর যদি সিমিলার টার্ম না হয় তাহলে আমরা ওটাকে ওইভাবেই ছেড়ে দেব। কেননা ওটার আমরা নতুন করে কোনো কিছু করতে পারবো না। যেভাবে আছে আমরা সেভাবেই ছেড়ে দেব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার গুণের নিয়ম। গুণ করার ক্ষেত্রে কিন্তু সাদৃশ্য হওয়ার কোনো রকম প্রয়োজন নেই। গুণ করার ক্ষেত্রে সাদৃশ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখো প্রথম লেখা আছে, গুণের ক্ষেত্রে পদগুলি সাদৃশ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো পদের আমরা গুণ করতে পারি। গুণের নিয়মটা কি হবে? চলরাশিগুলোর গুণ হবে আর আর যে সংখ্যামালার সহগ আছে সেই সংখ্যামালার সহগগুলো গুণ হবে। উভয়েরই গুণ হবে। চলরাশির গুণ হবে আর সংখ্যামালার সহগের সঙ্গে গুণ হবে। সাদৃশ্য অসাদৃশ্য সমস্ত জিনিসেরই গুণ করা যায়। সহগগুলোর গুণ, সহগগুলোর সংখ্যামালা, সহগ তো সংখ্যামালাই হবে। তো সংখ্যামালার সহগগুলো আমরা আগে যেরকম গুণের নিয়ম শিখেছিলাম, যেমন 7 into 3 21, 5 into 9 45, সিমিলার গুণগুলো সহগের গুণগুলো করব। এবার কি করব? বলছে চলরাশিগুলোকে তো গুণ করব। x into y থাকলে xy হবে, y into z থাকলে zx বা zy বা yz হবে, যে কোনো একটা। এগুলো তো হবেই, চলরাশির গুণ করব। এবার চলরাশির যদি পাওয়ার থাকে তাহলে গুণের ক্ষেত্রে কি হয়? আমরা একটা জিনিস জানি, সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তাহলে আর বেস যদি সেম থাকে, হ্যাঁ, বেসে যদি সেম থাকে আর পাওয়ার থাকলে গুণ আকারে থাকলে সেটা যোগ হয়ে যায়। কেমন? একটা উদাহরণ নেই, তুমি বুঝতে পারবে। বলছে a স্কয়ার ইন্টু a কিউব, দুটোরই বেস সেম a, আর এরা গুণ হিসাবে আছে, তাহলে এদের পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার 2 প্লাস 3 হয়ে যাবে। দ্যাট মিনস a টু দি পাওয়ার 5 হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আবার বলছি, যখন সহগ চলরাশিগুলো চলরাশিগুলো একই হবে তখন তাদের গুণ করার ক্ষেত্রে তাদের পাওয়ার গুলো যোগ হবে। চলরাশিগুলি গুণ করার ক্ষেত্রে তাদের পাওয়ার বা ঘাতগুলো যোগ হবে। চলরাশি যদি একই হয় তাহলে তাদের গুণ করার ক্ষেত্রে তাদের ঘাতগুলোকে যোগ করতে হবে। আর একটা উদাহরণ নেই, ধরো y7 into 2y7 into 3y5 এরকম আছে। তাহলে এভাবে কিভাবে গুণ করব? বলছে আগে সহগগুলোর গুণ করে নেব। 2 into 3 হচ্ছে 6, গুণ করে নিলাম। আগে সহগগুলোর গুণ করব, তারপরে চলরাশিগুলোর গুণ করব। তাহলে আগে সহগগুলোর গুণ 2 into 3 6 হয়ে গেল। এবার যেহেতু চলরাশিগুলো একই তাহলে এদের ঘাতগুলো যোগ হয়ে যাবে। তাহলে 7 আর 5, তাহলে যোগ করলে কত হবে? y টু দি পাওয়ার 12। ঠিক আছে? তাহলে গুণের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। গুণের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। কি কি জিনিস মনে রাখতে হবে? যখন সাদৃশ্য পদ হওয়ার কোনো ব্যাপার নেই, ঝামেলা নেই। চলরাশিগুলোর আগে
আগে সংখ্যামালাগুলোর গুণ করব, সহগগুলোর গুণ করব। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সহগগুলোর গুণ, সহগের গুণ। আর দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে চলরাশিগুলোর গুণ, চলরাশিগুলোর গুণ। এবার চলরাশিগুলোর গুণ করার ক্ষেত্রে যদি একই চলরাশি হয় তাহলে চলরাশির পাওয়ার গুলো যোগ। যদি চলরাশি গুণ করার ক্ষেত্রে যদি চলরাশির পাওয়ার একই হয় তাহলে সেই পাওয়ার গুলো যোগ করতে হবে আমাদের। আচ্ছা, এবার একটু উদাহরণ নিয়ে আলোচনা করে তাহলে দেখবে যে ক্লিয়ার হবে। তাহলে এই দুটো কন্ডিশন আমাদেরকে জানতে হবে। ধরে নিলাম আমি 2x ইন্টু 4y, উত্তর কত হবে? কেউ একজন ট্রাই করো। 12xy 12 8xy হ্যাঁ 8x। প্রথমে কি করব আমরা? কোএফিসিয়েন্ট গুলো সহগগুলোর গুণ করব। তাহলে 2 আর 4 করলে 8 হবে। আর x আর y দুটো চলরাশি আছে, তাহলে দুটো চলরাশি গুণ হয়ে যাবে। তাহলে হলো কি 8xy। ক্লিয়ার? আর একটা উদাহরণ নাও। ধরে নিলাম আমরা 3y কিউব ইন্টু 4x স্কয়ার। তাহলে গুণ করলে কি হবে বলো? 12x square y cube. হ্যাঁ, তাহলে প্রথমে আগে সহগগুলোর গুণ করব। 3 ইন্টু 4 12। তারপরে কি গুণ করব? তারপরে চলরাশিগুলোর গুণ করব x স্কয়ার y। যেহেতু এটা সেম চল নয়, সেম চল হলে একই চল হলে আমরা তাদের পাওয়ার গুলো যোগ করতাম। যেহেতু সেম চল নয় তাই পাওয়ার গুলো যোগ করার কোনো ব্যাপার নেই, জাস্ট সেই চলগুলোকে গুণ আকারে লিখে দেওয়া। আর যদি একই চল হতো তাহলে আমরা পাওয়ারটাকে যোগ বিয়োগ করতাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো আরো কিছু জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করি। তাহলে আমাদের দুটো কন্ডিশন মনে রাখতে হবে সবসময়। একটা হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে সহগগুলোর গুণ করতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি যে চলরাশিগুলো আছে চলরাশিগুলোকে গুণ করতে হবে। এবার চলরাশি গুণ করতে গিয়ে যদি দেখি আমরা চলরাশিগুলো একই হচ্ছে তাহলে তাদের পাওয়ার গুলো যোগ করতে হবে। আর যদি দেখি চলরাশিগুলো একই হচ্ছে না তাহলে তাদেরকে গুণ আকারে লিখে দিতে হবে। এই দুটোই কন্ডিশন আমাদের এখন আপাতত, আর কোনো কন্ডিশন নেই। চলো তাহলে আমরা যদি ভাবি, কি ভাববো? 2x স্কয়ার y ইন্টু 3x 5 y 7 কত হবে আমাকে একটু বলো? ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ আমাদের সহগগুলোর গুণ। Sir, ফার্স্ট কাজ 6x7 y8. আচ্ছা দেখছি। হ্যাঁ দেখো, প্রথম কাজ কি আমাদের সহগগুলোর গুণ। তাহলে 2 ইন্টু 3 কত হবে? 6 হলো। তারপরে হচ্ছে কি চলরাশিগুলোর গুণ। এখানে দেখছি কি একই চলরাশি আছে, তাহলে একই চলরাশি x একটা চলরাশি, এখানেও x একটা চলরাশি। একই যদি চলরাশি হয় তাহলে কি করব? চলরাশির পাওয়ার বা ঘাত গুলোকে যোগ করব। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 7। কারণ 2 যোগ 5 7 হয়, তাহলে x টু দি পাওয়ার 7। এখানে এখানে দেখছি আবার y চলরাশি আছে, এখানেও y চলরাশি আছে, সেম চলরাশি। সেম চলরাশি থাকলে আবার পাওয়ার গুলো কি হবে? ঘাত গুলো কি হবে? যোগ হবে। তাহলে y টু দি পাওয়ার এখানে 1 আর এখানে 7, তাহলে y টু দি পাওয়ার 8। এটা হচ্ছে গুণ। ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ স্যার।
একটু হ্যাঁ করে স্যার। একটু একটু করে বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটু একটু করে বোঝা গেলেই দেখবে যে সব বুঝতে পারবে পরবর্তীতে। আচ্ছা, এবার বলো -3xy² z ইনটু 4x³ কত হবে? 12x4y² z। হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই একটু একটু করে ভাবো নিজেদের মধ্যে। একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। আরো একটু দেখো দেখি ও কি একটু সামান্য ভুল বলেছে। স্যার -12x4y² z। হ্যাঁ, এখানে মাইনাস হ্যাঁ আছে, স্যার এখানে মাইনাস এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস। তাহলে 3 আর 4 এ গুণ করলে কত হবে? 12। এখানেও এক্স সহগ আছে, এখানেও এক্স সহগ আছে। এই এক্স চলরাশি আছে, এখানেও এক্স চলরাশি আছে। তাহলে এখানে এক্স চলরাশির ঘাত 1 আর এখানে এক্স চলরাশির ঘাত 3। তাহলে দুটোকে অ্যাড করলে কত হবে? 4। এখানে ওয়াই আর কিছু নেই, তাহলে এটা বসে যাবে জেড আর কেউ নেই, এই জেড ছাড়া, তাহলে জেড বসে যাবে। এটাই হবে অরিজিনাল অ্যান্সার। ঠিক আছে? স্যার। এটাই তাহলে হবে আমাদের অরিজিনাল অ্যান্সার। ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে আমাদের সাইন গুলোকে গুণ করতে হবে। কেমন? প্লাস প্লাস থাকলে গুণ করলে কি হবে? প্লাস প্লাস এর গুণ করলে সেটা হবে প্লাস, প্লাস প্লাস মাইনাস এর গুণ করলে কি হবে? মাইনাস মাইনাস। প্লাস মাইনাস এর গুণ করলে মাইনাস, আর মাইনাস ইনটু প্লাস এর গুণ করলে কত হবে? মাইনাস। মাইনাস আর মাইনাস ইনটু মাইনাস এর গুণ করলে কত হবে? প্লাস প্লাস। কিভাবে মনে রাখবো? যে এক সমজাতীয় হলে প্লাস আর বিষমজাতীয় হলেই আলাদা আলাদা হলেই মাইনাস। দেখো এটা সমজাতীয়, এটাও মাইনাস, এটা মাইনাস। সমজাতীয়, সমজাতীয় হলে প্লাস আর বিষমজাতীয় একটু উল্টো পাল্টা হলেই মাইনাস। তাহলে এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা গুণের ক্ষেত্রে প্রথমে সহগগুলোর গুণ করতে হবে, তারপর চলরাশির গুণ করতে হবে। চলরাশির গুণ করার ক্ষেত্রে দেখতে হবে যদি একই চলরাশি হয় তাহলে তাদের ঘাতগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে? কারো কোনো ডাউট আছে গুণের ক্ষেত্রে? না স্যার। ভাগের ক্ষেত্রেও সেম, এভাবেই ভাগ করতে হবে। চলো এবার আমরা একটা এতক্ষণ যা শিখলাম, কি শিখলাম সেটা একটু আলোচনা করে নিই। যোগ বা বিয়োগের ক্ষেত্রে সহগগুলো যোগ বা বিয়োগ হবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে সহগগুলো যোগ বিয়োগ হবে। ঘাতগুলো অপরিবর্তিত থাকবে। ঘাতের কোনো যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ সাদৃশ্য টার্ম হতে হবে তবেই তো যোগ করতে পারবো। সাদৃশ্য টার্ম হলে তো ঘাতগুলো একই হবে। তাহলে ঘাতের কোনো রকম পরিবর্তন হবে না যোগ বিয়োগের ক্ষেত্রে, শুধুমাত্র সহগগুলোর যোগ বিয়োগ করতে হবে। আর সাদৃশ্য পদগুলোরই আমরা যোগ বিয়োগ করতে পারবো, অসাদৃশ্য পদের যোগ বিয়োগ করতে পারবো না। 2 নম্বর, গুণের ক্ষেত্রে সহগগুলোরও গুণ হবে, চলরাশিগুলোরও গুণ হবে। আর চলরাশিগুলোর গুণ করার ক্ষেত্রে যদি একই চলরাশি হয় তাহলে ঘাতগুলো যোগ হবে, আর যদি আলাদা চলরাশি হয় তাহলে পাশাপাশি গুণ আকারে লিখে দেব। এখানে সাদৃশ্য অসাদৃশ্য কোনো ব্যাপার নাই, যে কোনো পদের গুণ সম্ভব, যে কোনো পদের গুণ সম্ভব। ভাগ, ভাগের ক্ষেত্রে সহগগুলো ভাগ হয়ে যাবে আর তাদের ঘাতগুলো এখানে বিয়োগ হয়ে যাবে। ঘাতগুলো ভাগের ক্ষেত্রে ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে যে কোনো পদের ক্ষেত্রে এটা সম্ভব, আলাদা সদৃশ্য অসদৃশ্য সব পদের ক্ষেত্রে সম্ভব। তোমাদের আজকে 10টার সময়, 10টার দিকে
তোমাদের আগের দিনের ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, AN নলেজ স্টুডিওতে আপডেট হয়ে যাবে। তোমরা চাইলে ওখান থেকে যদি কোনো ডাউট থাকে দেখতে পারো। আর এই যে লেখা লেখা পিডিএফটা, এই লেখা পিডিএফটা তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় পাবে? এই যে চ্যানেলটার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, অথবা তোমরা অনেকে জয়েন হয়ে আছো, আর যারা জয়েন হয়ে নেই তারা যদি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক না পাও, তাহলে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে হাই লিখে পাঠাবে, জয়েন করে দেওয়া হবে। তাহলে এই যে পিডিএফ নোটটা গ্রুপে যাবে, আবার সঙ্গে সঙ্গে কি হবে, এই চ্যানেলেও আপলোড হয়ে যাবে, AN নলেজ স্টুডিওতেও আপলোড হয়ে যাবে। আজ এর আগের দিনের ক্লাসটা আজকে আপলোড হবে, আর আজকের ক্লাসটা পরে কোনো একদিন আপলোড হয়ে যাবে। ঠিক আছে? চলো এবার আমরা কি করব? কিছু যোগ ছিল, কিছু বিয়োগ ছিল, আমরা এর পরের দিন যোগ বিয়োগ গুলো করব। আমরা কিছু হিসাব শিখে নিই। পরের দিন যোগ বিয়োগ গুণ ভাগ ছিল, পরের দিন এগুলো করব। আমরা 2 অঙ্কের গুণ করার নিয়ম শিখি। আমরা প্রত্যেকটা ক্লাসে দুটো করে সেকশন আছে। একটা করে সেকশনে আমরা বেসিক পড়াশোনা করছি, আর একটা সেকশনে আমরা কি করছি, আমাদের হিসাবকে সহজে যেন করা যায় তার দিকে আমরা কিছু কিছু করে এফোর্ট দিচ্ছি বা পরিশ্রম করছি। আমরা 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার গুণফল মুখে মুখে বের করা শিখিয়েছিলাম। 11 দিয়ে গুণ যে কোনো সংখ্যাকে গুণ করা মুখে মুখে শিখিয়েছিলাম। দুটো টপিক কিন্তু আমাদের অলরেডি কভার হয়ে গেছে। এইগুলো প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস ভিডিওতে তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে। আজকে আমরা কি শিখবো? 2 অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা কি করে 2 অঙ্কের যে কোনো সংখ্যাকে কি করে আমরা গুণ করব, সেটা আমরা আজকে শিখব। ধরে নিলাম 1 2 আর 1 3 এই দুটো সংখ্যা কি করে গুণ করব সেটা আমরা শিখব একবারে এক লাইনে, আর সঠিকভাবে কিভাবে গুণ করা হয়। এখানে দেখো একটা ফিগার দেখতে পাচ্ছ। ফিগার দেখে মনে হবে যে এটা আবার কি ফিগার? এটাই হচ্ছে আমাদের গুণ করার ক্ষেত্রে স্কেলেটন। স্কেলেটন মানে কি বলো দেখি? স্কেলেটন মানে কি বলো দেখি? স্ট্রাকচার। স্ট্রাকচার মানে এইটার উপর দাঁড়িয়ে থাকবে আমাদের গুণটা। এটা আমাদের মনে মনে করতে হবে, কিন্তু এইটাই হচ্ছে আসল আমাদের পদ্ধতি। এটা যদি জানা থাকে বাকিগুলো অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। যেমন বলছে প্রথমে এই অ্যারোটা মানে হচ্ছে গুণ, তারপরে এই দিকের অ্যারো আর এই দিকের অ্যারো, এই দুটো অ্যারোকে করতে হবে এক, আর এইটা হচ্ছে গুণ। আচ্ছা স্যার এগুলো কি বলছেন? অ্যাড, গুণ, যোগ। চলো প্রথমে আমাদের এই অ্যারোটার কাজ করব। আচ্ছা এখানে সংখ্যাটা লিখি 1 2 1 3, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম বোঝানোর জন্য। এই গুণটা এখানে লিখলাম। তাহলে প্রথমে বলছে এই অ্যারোটা বলছে এদিকে গুণ। তাহলে এদিকে গুণ করলে কত? 2 × 3 6। এই অ্যারোটা বলছে উপর নিচে গুণ। 2 × 3 6। কোনো ডাউট আছে? নো ডাউট নেই। এই অ্যারোর কাজ কমপ্লিট। এবার বলছে এরকম ক্রস অ্যারো করে ওটাকে অ্যাড করো। তাহলে ক্রস অ্যারো করে অ্যাড করলে কি হবে? এটা ক্রস করলে কত হবে? 2 1 2 1 কে 2। আবার এই ক্রসটা করলে কত হবে? 3 1 কে 3। 2 আর 3 কে অ্যাড করতে বলেছে। এটা দেখো এই ক্রসটা করে 2 1 কে 2 পেয়েছি, আর এই ক্রসটা করে 3 1 কে 3 পেয়েছি। তাহলে 2 আর 3 কে অ্যাড করতে বলেছে। তাহলে 2 আর 3 কে অ্যাড করলে কত হবে? 5। দেখো মিডলে 5 বসেছে। এবার এই দুটোরও কাজ কমপ্লিট। এবার এটার কাজ করব। এটার কাজ কি হবে? এই দুটোকে গুণ। তাহলে 1 1 কে 1। এটাই হচ্ছে আমাদের গুণ।
স্যার এত কিছু মনে রাখতে হবে, তার থেকে তো আমাদের এমনি গুণ করাই লাভ ছিল। কিন্তু না, তোমাদের অভ্যাস নেই বলে তোমাদের এত কিছু মনে হচ্ছে। যদি এরকম গুণটাকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তখন তোমাদের কাছে কি আর এটা বোঝা মনে হয়, এই যে যোগ বিয়োগ গুণগুলো নিজে নিজে মুখে মুখে করতে পারবে। এই স্কেলেটনটা কি বা এই স্ট্রাকচারটা কি বোঝা গেছে? তাহলে প্রথম কি বলছে, প্রথম প্রথম যে লাইনটা থাকবে তাকে উপর নিচে গুণ, ক্রস করে যোগ, আর এটা আবার গুণ। ঠিক আছে, এবার দেখি অন্য একটা নিয়ে ভাবি। দাঁড়াও, হ্যাঁ, 2 3 4 5 ট্রাই করো, দেখি কি হচ্ছে। বুঝছো? হ্যাঁ স্যার, উত্তর বেরিয়ে গেছে। আচ্ছা, আমরা কি দিয়েছিলাম, কি কি দিয়েছিলাম? 23 into 45 স্যার উত্তর হয়েছে 1035 1035। 1035, আচ্ছা, তাই তো? আচ্ছা, কি কি দিয়েছিলাম? 2 3 দিয়েছিলাম, আর কি দিয়েছিলাম? 4 5। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো, তাহলে প্রথমে কি হবে, এই দুটো গুণ, ঠিক না? তাহলে এই দুটো যদি গুণ করি, 3 into 5 কত? 15। 15 তো আমরা পুরোটাই বসাতে পারবো না, ক্যারি 1, হাতে 1। এবার কি হচ্ছে, ক্রস গুণফল। তাহলে এটা গুণ করলে কত হবে? 12। এটা গুণ করলে কত হবে? 10। তারপরে এইগুলোর অ্যাড, তাহলে 10 আর 12 হচ্ছে 22, তার সঙ্গে 1 যোগ 23। বুঝতে পারলে? দেখো, এই ক্রস গুণফল হচ্ছে তো 3 আর 4 12, 5 দুগুণ 10, 12 আর 10 22, আর হাতে 1 ছিল 23, 23 এ 3, হাতে থাকে 2। তাহলে এবার 4 দুগুণ 8, 8 আর 2 10। বোঝা যাচ্ছে গুণটা? হ্যাঁ স্যার। তাহলে যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে এইভাবে আমরা করতে পারবো। বলছে স্যার কিভাবে এটা ফার্স্ট করব? বলছে তো টাইম লেগে যাচ্ছে। টাইম লাগার কিছু নেই, প্র্যাকটিস করো, খুব ফটাফট হবে। যেমন আমি একটা বলছি, ধরে নাও 3 7, আর এটা হচ্ছে 2 8। হতেই পারে। 7 আসছে কত? 56, 56, 5 বসলে এটা 4 দুগুণ 14, আর 3 আসবে কত? 24 হলো। তাহলে এইগুলো কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করলে কত হবে? 43। কারণ দেখো 4 4 8, 8 5 13, হাতে 1, 2 1 4, 43, তাহলে 4 হাতে। তারপর হচ্ছে কত? 3 দুগুণ 6, 6 4 10। যত তাড়াতাড়ি তোমরা যোগগুলো করতে পারবে, তোমরা এক লাইনে এই স্কেলেটন দিয়ে করতে পারবে। এই স্কেলেটনটাকে মাথায় রাখতে হবে। কি? প্রথমে এই দুটো গুণ, তারপরে এই দুটো ক্রস গুণ করে অ্যাড, তারপরে আবার গুণ। স্যার আরো ফাস্ট করা যাবে? বলছে হ্যাঁ, এরকম যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে আরো ফাস্ট হবে। 5 দুগুণ 10, শূন্য হাই থাকে 1, 5 একে 5, 2 একে 2, 7, 7 একে 8, হাতে কিছু নেই, 1 একে 1। স্যার কি হলো? আবার বলছি ধীরে ধীরে। ওতে 5 into 2 10, হাতে 1, ক্যারি 1। আবার 5 into 1, 5 একে 5, 2 একে 2, 5 2 7, আর হাতের 1 8। আর কিছু নেই হাতে, তাহলে এবার 1 একে 1। বোঝা গেছে? তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা একটু মাথার মধ্যে রাখলে দুই অঙ্কের যে কোনো সংখ্যা গুণ হয়ে যাবে। বলছে স্যার একটু বড় সংখ্যা নিয়ে করে দেখান। বড় সংখ্যা নিয়ে করে দেখাই। এরকম কিছু একটা সংখ্যা নিয়ে করে দেখাই, ঠিক না? তাহলে প্রথমে কত হবে? 4 into 8, 32, 32 এ 2 হাতে থাকে 3, 8 আর 9 72, 4 7 28। তাহলে 8 আর 2 10, 10 আর 3 13, হাতে থাকে 1, 9 আর 1 10।
103 103-এর মধ্যে 3 থাকবে, 10টা থাকবে হাতে। এবার কত? 9 আর 7-এ কত? 63, 7 নং 63, 63 আর 10-এ 73। এটাই অ্যান্সার। দেখো কত বড় গুণ আমরা এক লাইনে সহজেই বলতে পারলাম। বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, তোমরা স্যার। তোমরা সহজে একটা জিনিস বলো, সহজ করে বলবে তোমরা, এটা কত হবে? তোমরা তোমাদের জন্য সহজ দিলাম, এটা কত হবে? স্যার 182 প্রথমে আছে কত? প্রথমে এই দুটো গুণ, তাহলে কত হবে? 3 into 4 কত? 12, হাতে 1, তারপরে 4 1-কে 4, 3 স্যার 1-কে 3। 182। হ্যাঁ 182, 4 1-কে 4 আর 3 1-কে 3, তাহলে 4 আর 3-এ 7, 4 1-কে 4 আর 3 1-কে 3, তাহলে এগুলো যোগ, তাহলে কত হবে? 3 4 7 1 8, হাতে কিছু নেই, 1 1 1, 182। বুঝা গেছে? তাহলে যে কোনো জিনিসকে আমরা, দুই অঙ্কের যে কোনো জিনিসকে আমরা খুব সহজে এইভাবে গুণ করে নিতে পারবো। তাহলে এই স্কেলেটনটাকে আমাদের একটু, বা এই স্ট্রাকচারটাকে আমাদের মনে রাখতে হবে। শেষের দুটো গুণ, তারপরে ক্রস গুণ করে অ্যাড, তারপরে আবার প্রথমে দুটোকে গুণ। এরপরে যদি ক্যারি থাকে, কিছু হাতে থাকে, সে হাতের গুলো বসে যাবে। এর হাতেটা এখানে আসবে, এর হাতেরটা এখানে যাবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? কোনো একটা লাইক টার্ম আনলাইক টার্মের প্র্যাকটিস করলাম, সহগ বের করা শিখলাম, প্র্যাকটিস করলাম, নতুন শিখলাম বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা শিখলাম নতুন। আর হিসাবের ক্ষেত্রে দুই অঙ্কের যে কোনো সংখ্যার গুণ করলাম, গুণ এক লাইনে কিভাবে করতে হয় সেটা শিখলাম। এবার আজকের ক্লাসটা তো এই অবধি থাকবে, আর আমরা ক্লাসটাকে লম্বা করব না। কিন্তু এর পরের ক্লাসে আমরা কি শিখবো? এর পরের ক্লাসে 9-কে একটা ম্যাজিক নম্বর বলা হয়। 9-কে ম্যাজিক নম্বর বলা হয়। কেন 9-কে ম্যাজিক নম্বর বলা হয়, বা 9-এর কি কি ম্যাজিক দেখাতে পারে, এই 9 নম্বরটা নিয়ে এর আগের দিন আমরা আলোচনা করব। 9-কে কেন ম্যাজিক নম্বর বলা হয়। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকবে। কোথাও কি কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ক্লাসগুলো কি ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। উপকার হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, উপকার হচ্ছে। হ্যাঁ, অ্যালজেব্রাটা যদি এইভাবে শিখে যাও তাহলে দেখবে যে 1-1.5 মাস পরে সবগুলোই করতে পারছো। দেখো যেহেতু অ্যালজেব্রাটা নতুন আসছে কি না, অনেকের মনে হয় যে এ আবার 2 এর সঙ্গে আবার 3 কি করে, এই 2 এর সঙ্গে এ আবার কি করে যোগ হয়, যোগ করে আবার এইটাকে আবার যোগ করতে যদি না পারলাম তো এটাই কেন লিখে দিলাম, অনেক কিছু মনে হয়। আর যেহেতু অ্যালজেব্রাটা নতুন আসছে, নতুন যুক্ত হচ্ছে, আমরা 1 2 থেকে শিখে আসি না অ্যালজেব্রা, তাই অনেকের অ্যালজেব্রার মধ্যে একটা ভয় থেকে যায়। কিন্তু আমরা যদি এরকম রেগুলার ক্লাস করে যাই, অ্যালজেব্রার কোনো রকম ভয় থাকবে না। এরপরে আমরা সমাধান শিখবো, যে কোনো বড় বড় অঙ্ককে কিভাবে আমরা এক্স ওয়াই ধরে অ্যালজেব্রার মাধ্যমে খুব সহজে সলভ করতে পারি সেইগুলো শিখবো। ওইগুলো তো আমরা শিখছি। তার সঙ্গে সঙ্গে আমরা এই যে ক্যালকুলেশন কিভাবে দ্রুত করা যায়, কিভাবে কোন নম্বরটা ম্যাজিক নম্বর, কোন নম্বরটা কিভাবে কাজ করে, এইগুলো আমরা ধীরে 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 শিখবো। কেমন? ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই অবধি। ঠিক আছে? স্যার 9 নম্বরে যে ম্যাজিক নম্বর ওটা আপনি হুম। করিয়েছিলেন একবার। একবার করিয়েছিলাম, তো আরো কিছু প্রপার্টি আছে। 9-কে নিয়ে যদি 2 3টা 4টা ক্লাস করি তো দেখবে যে শেষই হবে না। তাহলে 9-এর কিছু ম্যাজিক আছে।
অ্যাডিশনের রেজাল্ট উইদাউট অ্যাডিশন আগেই বলে দিতে পারবো, এরকম কিছু শিখিয়েছিলাম। এটা অনেকটা ম্যাজিকের মতো না? এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো 9 এ। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, কেমন? রাখছি তাহলে।